রাখবো, মালদার ইংরেজ বাজারে চলে যাব। সেখানে খুন তৃণমূল কর্মী, মারধর করে কুপিয়ে খুনের অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, ইংরেজ বাজারে খুন তৃণমূল কর্মী, মারধর করে কুপিয়ে খুনের অভিযোগ। জমি বিবাদে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? জমি বিবাদ কোন পর্যায়ে পৌঁছলে এই রকম একটা ঘটনা ঘটতে পারে? কাদের বিরুদ্ধে অভিযোগ, কি হয়েছিল? একদমই দেখো, যিনি খুন হয়েছেন তার নাম আবু কালাম আজাদ। তিনি সক্রিয় তৃণমূল কর্মী, এমনটাই দাবি পরিবারের। একই সঙ্গে তিনি জমি জায়গার ব্যবসা করতেন। আর এই খুনের ঘটনায় অভিযোগ উঠেছে মাইনুল শেখের বিরুদ্ধে। ইংরেজবাজারের লক্ষ্মীপুরের বাসিন্দা এই মাইনুল শেখ কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জিতেন, তারপর তিনি তৃণমূল শিবিরে যান। এই মাইনুল হকের সঙ্গে এই নিহত আবু কালামের তাদের মধ্যে জমি জায়গার বিবাদ ব্যবস্থা ছিল। এই সংক্রান্ত বিবাদ তৈরি হয়েছিল, এমনটাই বলছেন নিহতের পরিবার। সব মিলে প্রায় 9 বিঘা জমি নিয়ে বিবাদ ছিল, আর সেই বিবাদের জেরে খুন হয়েছেন ছেলে, এমনটাই বলছেন নিহতের বাবা। লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানে, একটি জন্মদিনের পার্টির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এই আবু কালাম। তার সঙ্গে স্ত্রী ছিলেন, পরিবারের লোকজন ছিলেন। সেই সময় একটি ঘরে বন্ধ করে তাকে মারধর এবং কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। পরিবার এমনটাই অভিযোগ করছেন, এবং বাধা দিতে গেলে স্ত্রী শিউলি খাতুন তিনি জখম হন, আরো 2 জন জখম হয়েছে। তাদেরকে চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় যেটা বলছিলাম, মূল অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় বিরোধীরা সুর চড়িয়েছে। তারা বলছে বেআইনি জমির লেনদেন আর গোষ্ঠী বিবাদ, এর জেরেই এই খুনের ঘটনা। তারা কিন্তু সরব হয়েছে বিরোধীরা। যদিও তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন বিষয়টি অরাজনৈতিক। তিনি যা জেনেছেন প্রাথমিকভাবে মহিলা গঠিত কোনো সমস্যার জেরে খুন হয়ে থাকতে পারে। তবে তিনি বলছেন যে বা যারা এই খুনের সঙ্গে যুক্ত, পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। দলীয় বা রাজনৈতিক কোনো কারণে খুনের ঘটনা নয়, তবে দলের কেউ যদি এই খুনের ঘটনায় যুক্ত থাকে, পুলিশ সেক্ষেত্রে পদক্ষেপ নেবে, তদন্ত করে। আর পুলিশ জানিয়েছে সব সম্ভাবনা খোলা রেখে তদন্ত করা হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও তথ্য প্রমাণ পেলে বা তথ্য প্রমাণ এলে সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বেশ সেবক, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, এটা পুলিশ তদন্ত করে দেখবে। যে বাড়িতে ঘটনা, সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মারা করে জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন, আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না। আসি পরের খবরে। ধর্ম বদলের নামে নথি জোগাড় আর তার সঙ্গে আঙুলের ছাপ, এসব ব্যবহার করেই ভুরি ভুরি সিম কার্ড তোলা হতো। সেগুলির নম্বর পাচার করা হতো পাকিস্তানে। মেমারি থেকে ধৃত 2 পাক গুপ্তচরকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ভারতে থেকে পাকিস্তানের চর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2 ঘর শত্রু বিভীষণ, রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় রাকেশ মুকেশ স্বীকার করেছে, ধর্মান্তরণের নামে তারা নথি ও আঙুলের ছাপ জোগাড় করত। পূর্ব বর্ধমানের মেমারির প্রান্তিক এলাকার আদিবাসীরাই ছিল তাদের টার্গেট। ধর্ম বদলে রাজি করিয়ে তাদের থেকে আধার কার্ড এবং আঙুলের ছাপ নেওয়া হতো। এই নথিগুলো দিয়ে তোলা হতো মোবাইল ফোনের সিম কার্ড, সেই নম্বর পাচার করা হতো পাকিস্তানে। এই সব নম্বর ব্যবহার করে পাকিস্তানে খোলা হতো হোয়াটসঅ্যাপ। একটি সিমের জন্য 18 থেকে 20 হাজার টাকা করে দেয়া হতো পাক গুপ্তচর রাকেশ মুকেশকে। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। ধর্ম বদল করতে যাদের রাজি করাতো তাদের নিয়ে এই ভাড়া বাড়ির ঘরে প্রার্থনা সভা বসাতো রাকেশ মুকেশ।
লোক বেশি হলে ভাড়া নিত অনুষ্ঠান বাড়িও। ওরা ওই প্রেয়ার করতো, আমি গিয়ে দেখছি ওই বৃহস্পতিবার ওই একদিন প্রেয়ার করতো, আর ওইখানে একটা লজ ভাড়া করে ওরা প্রেয়ার করতো। পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়েই রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের যাতে সহজে সন্দেহ না হয়, তাই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সিম কার্ড পেতে হাতিয়ার ধর্মান্তরণ। প্রান্তিক এলাকার গরিব বাসিন্দাদের টোপ দেওয়া হতো, ধর্ম বদল করলে অনেক সুবিধা পাওয়া যাবে, এই টোপ দিত রাকেশ মুকেশ। এভাবেই ধর্মান্তরণের নামে শয়ে শয়ে আধার কার্ড, আঙুলের ছাপ জোগাড়, সেসব দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে পাকিস্তানে পাচার। পশ্চিমবঙ্গে আর কোথাও এভাবে পাক চোরেরা কাজ করছে কিনা তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।